হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 নিয়ে। আপনারা যদি নিম্ন আদালতের অ্যাডভোকেসি পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় বসেন, সেখানে আপনাকে 5টি এমসিকিউর অ্যান্সার করতে হবে এই দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার থেকে। এবং আপনারা যদি লিখিত পরীক্ষায় বসেন, সেখানে আপনার 10 নম্বরের একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে বার কাউন্সিল অর্ডার 1972 সালের এটা নিয়ে কথা বলবো। প্রথমে যদি আসি, তাহলে বাংলাদেশ বার কাউন্সিলকে বলা হচ্ছে সংবিধিবদ্ধ সংস্থা। সেটা হচ্ছে বডিলি কর্পোরেট, স্বাধীন সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বায়ত্তশাসিত সংস্থা, স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি, নিয়ন্ত্রণ সংস্থা, লাইসেন্সিং অ্যান্ড রেগুলেটরি বডি। এটা হচ্ছে যদি এমসিকিউ আকারে আসে, তাহলে এখান থেকে হয়তো আপনি যে কোনো একটা অপশন পাবেন, আর বাকিগুলো হচ্ছে হয়তো অন্য অপশন থাকবে। সেখান থেকে আপনি সেখানে যে কোনো একটা যদি থাকে, সেটাকে আপনি সঠিক হিসেবে ধরে আপনি অ্যান্সার করবেন। আর যদি আপনি রিটেন পরীক্ষা দেন, তাহলে সেখানে আপনি যদি সবগুলো দিতে পারেন তাহলে ভালো, অথবা যে কোনো দুই একটা দিয়ে বাকি একটু বর্ণনা করলেও অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমরা আসি। বলছে যে বিবিসি কর্তৃক প্রণীত ল রিপোর্টের নাম হচ্ছে বিডি লিগাল ডিসিশনস। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের সকল আইনজীবীগণের উপর নিয়ন্ত্রণ করার অধিকার রাখে অ্যাটর্নি জেনারেল। এই ইনফরমেশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনার যদি এই ইনফরমেশনগুলো জানা থাকে, তাহলে রিটেন পরীক্ষাতে অনেকাংশে আপনাকে হেল্প করতে পারে। তারপরে হচ্ছে যে বার কাউন্সিলের অনুমোদন দিতে পারে কে, সেটা হচ্ছে বার কাউন্সিল। সেটা হচ্ছে সরকারের কোনো অনুমতি লাগবে না। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, সেখানে বলছে যে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972-এ 101টি বিধি আছে। এখানে টোটাল রুল আছে 101টি বিধি আছে। এটা হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে আমরা মেন আলোচনায় চলে যাই। প্রাথমিক আলোচনার মধ্যে আছে যে রাষ্ট্রপতি আদেশটি প্রদান করেন 18ই মে 1972। 18 মে 1972 সালে এটি রাষ্ট্রপতির 46 নং আদেশ। এই ইনফরমেশনগুলো এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মোট অনুচ্ছেদ হচ্ছে 46টি, মোট অধ্যায় হচ্ছে 4টি। আচ্ছা, এটি একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটা আমি একটু আগে আমরা দেখে আসলাম। আচ্ছা, এটি প্রতিষ্ঠাকারী আইন হচ্ছে প্রেসিডেন্টস অর্ডার। আইনের প্রকৃতি হচ্ছে মূল ও পদ্ধতিগত আইন। আচ্ছা, এই আদেশটিতে 3 ধরনের সংগঠনের কথা বলা আছে। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হচ্ছে ব্রিটেন পরীক্ষার জন্য এবং বার কাউন্সিল ভাইভা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা কি কি আছে? বার কাউন্সিল আছে, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। আচ্ছা, তারপরে যদি আমরা যাই যে দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর 40-এর 3 অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে সরকার দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 প্রণয়ন করেছে। এখানে মোট 101টি বিধি আছে। এই একটি বিধি আছে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এখানে এমসিকিউ গুলো আছে, আপনার এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনার হচ্ছে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে অনেক সময়, রিপিটেড যদি কোয়েশ্চেন হয়, যেহেতু এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন। আচ্ছা, প্রাথমিক বিষয় আমরা হচ্ছে বিস্তারিত যদি আলোচনায় যাই, প্রথমে হচ্ছে অনুচ্ছেদ 1। আপনার প্রথমে খেয়াল রাখতে হবে যে আইনের কোথায় অনুচ্ছেদ এবং কোথায় আর্টিকেল আছে। এখানে যেহেতু অনুচ্ছেদ এবং বিধি দুটাই আছে, তো এই জন্য একটু সতর্কতার সাথে পড়াশোনা করতে হবে কোথায় অনুচ্ছেদ আছে এবং কোথায় বিধির কথা বলা আছে, অর্থাৎ আর্টিকেল এবং রুলস। আচ্ছা, তো অনুচ্ছেদ 1 হচ্ছে যে এই আদেশ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল 1972 নামে অভিহিত হবে। সংক্ষিপ্ত, এটাকে আমি হচ্ছে সহজে মনে রাখার জন্য প্রত্যেকটা যদি শিরোনাম দেওয়া যায়, তাহলে খুব সহজে মনে থাকে। তো এটা যেহেতু শিরোনাম ছিল না, তো সেই ক্ষেত্রে আমি আমার মতো করে এখানে আমি একটা শিরোনাম দিয়েছিলাম। আপনারা মনে রাখার স্বার্থে বা মনে রাখার সুবিধার জন্য আপনাদের পছন্দ অনুযায়ী শিরোনাম দিতে পারে। তো যেহেতু প্রত্যেকটা আইনের মধ্যে এরকম একটা কমন শিরোনাম থাকে, সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা ও প্রবর্তন, এই জন্য আমি হচ্ছে এটাকে প্রথম দিয়েছিলাম, যেন আমি মনে করতে পারি যে এটা অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে। আচ্ছা, এটি হচ্ছে সমগ্র বাংলাদেশি আইন প্রযোজ্য হবে। এটি হচ্ছে অবিলম্বে কার্যকর হবে। তারপরে হচ্ছে এই অনুচ্ছেদ 2-তেও যেহেতু কোনো শিরোনাম ছিল না, এখানে আমি হচ্ছে সংজ্ঞা নামে একটা হচ্ছে শিরোনাম দিয়েছিলাম, যেটা আমি সহজে মনে রাখতে পারি। আচ্ছা, অনুচ্ছেদ 2-এ কি বলছে যে এই আদেশের অধীন বা বিষয়বস্তুর সাথে যদি অসামঞ্জস্য না থাকে, তাহলে এখানে ক অথবা এ পরীক্ষার অপশনে এমসিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে আপনার হচ্ছে ক থাকতে পারে,
আবার এ থাকতে পারে। তো বেশিরভাগ সময় ক খ থাকার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য আমি হচ্ছে সব মনে রাখার সুবিধার্থে প্রত্যেকগুলোতে আমি ক খ ক এগুলো দিয়েছিলাম। আপনারা সহজে দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ক বা এতে হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট অর্থ একজন অ্যাডভোকেট যিনি এই আদেশের আওতায় প্রণীত তালিকার অন্তর্ভুক্ত। Means an advocate entered in the role under the provision of this article. তারপর হচ্ছে খ, খতে হচ্ছে বার কাউন্সিল। বার কাউন্সিল অর্থ এই আদেশের অধীনে গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। মিন্স দি বাংলাদেশ বার কাউন্সিল কনস্টিটিউট আন্ডার দিস আর্টিকেল। এইগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ABCD, কোন সংজ্ঞাটা কোন ইয়ার অধীনে আছে, কোন অনুচ্ছেদের অধীনে আছে, এইগুলো। এবং সংখ্যাগুলো সাধারণত লিখিত পরীক্ষায় আসে, কিন্তু আপনাকে আপাতত এটা ABCD এইগুলো বিষয়গুলো বেশি মনে রাখতে হবে। আমি হচ্ছে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ইনফরমেশনের সেটা হচ্ছে ভাইবা পরীক্ষাতে কীভাবে আসতে পারে, রিটেন পরীক্ষাতে কীভাবে আসতে পারে এবং প্রিলিমিনারি পরীক্ষায় কীভাবে আসতে পারে আমি সেইগুলো বলে দিব। অর্থাৎ আপনি যদি আমার এই ক্লাসটা দেখেন বা ভিডিওটা দেখেন, সে একই সাথে আপনার প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে বিবি বা খকতে আছে হচ্ছে বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন অর্থ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। মিনস সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অর এ লোকাল বার অ্যাসোসিয়েশন। আচ্ছা, তারপরে হচ্ছে গ সি, পূর্ব পাকিস্তান বার কাউন্সিল, ইস্ট পাকিস্তান বার কাউন্সিল। এখানে আমি মনে রাখার জন্য কি করেছিলাম, এখানে যেহেতু সি, এখানে যেহেতু এটা সি আছে এবং এখানে যে কাউন্সিলে এখানে সি আছে, সো সেই ক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমি এই সিটা ব্যবহার করেছিলাম। আচ্ছা, পূর্ব পাকিস্তান বার কাউন্সিল, ইস্ট পাকিস্তান বার কাউন্সিল অর্থ সেই বার কাউন্সিল যে বার কাউন্সিল 26শে মার্চ 1971-এর আগে পূর্ব পাকিস্তান বার কাউন্সিল নামে অভিহিত ছিল। মিনস দ্য বার কাউন্সিল হুইচ বিফোর দ্য 26th day of March 1971 was known as the East Pakistan বার কাউন্সিল। আচ্ছা, তারপর হচ্ছে ডি বা ঘ, সরকার, গভর্নমেন্ট অর্থ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মিনস দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তারপরে হচ্ছে ই বা হাইকোর্ট। হাইকোর্ট হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। মিনস দ্য হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এটা আবার সিআরপিসিতে আছে হচ্ছে 4 যে বা ইওতে। তো মনে রাখার সুবিধার্থে বা লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা যদি এভাবে রিলিভেন্ট অন্যান্য আইনের সেকশন দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নাম্বারটা অন্যদের তুলনায় অনেক বেশি পাবেন। তো সেই ক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমি এখানে সিআরপিসির 4 সেকশন 4-এর যে বা হচ্ছে ইয়ের অধীনে ওখানে হাইকোর্টের কথা বলা আছে। তারপর হচ্ছে এফ মানে স্থানীয় বার অ্যাসোসিয়েশন, লোকাল বার অ্যাসোসিয়েশন অর্থ জেলা পর্যায়ের যে কোনো বার অ্যাসোসিয়েশন বা যে কোনো বার অ্যাসোসিয়েশন যা অনুচ্ছেদ 39-এর অধীন স্বীকৃত, কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করে না। কারণ সুপ্রিম কোর্ট আলাদা বার অ্যাসোসিয়েশন আছে, এই জন্য এটা এখানে অন্তর্ভুক্ত করবে না। মিনস এনি বার অ্যাসোসিয়েশন ইন এ ডিস্ট্রিক্ট অর এনি আদার বার অ্যাসোসিয়েশন রিকগনাইজড আন্ডার আর্টিকেল 39 but does not include the Supreme Court Bar Association. তারপর হচ্ছে মানে জি, নির্দেশিত, প্রেসক্রাইবড অর্থ এই আদেশের অধীনে বিধি দ্বারা নির্দেশিত। মিনস প্রেসক্রাইবড বাই রুলস মেড আন্ডার দিস আর্টিকেল। এইটা খুব একটা আসে না। তারপরে হচ্ছে আপনারা মনে রাখার সুবিধার্থে, আপনি যদি জাস্ট মনে রাখতে পারেন জি অথবা এটা মনে রাখলে আপনার জন্য হবে। তারপর হচ্ছে জি অথবা এইচ, তালিকা রোল অর্থ হচ্ছে অ্যাডভোকেটগণের তালিকা যা বার কাউন্সিল কর্তৃক তৈরিকৃত এবং সংরক্ষিত। মিনস দ্য রোল অফ অ্যাডভোকেটস প্রেসক্রাইবড অ্যান্ড মেনটেইনড বাই দ্য বার কাউন্সিল। তারপর হচ্ছে বা আই, ট্রাইব্যুনাল। সেখানে হচ্ছে ট্রাইব্যুনাল অর্থ হচ্ছে এই আদেশের অধীনে গঠিত ট্রাইব্যুনাল। মিনস এ ট্রাইব্যুনাল কনস্টিটিউটেড আন্ডার দিস আর্টিকেল। আচ্ছা, এইগুলো হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, কতিপয় সংজ্ঞা এখানে যা মনে রাখবেন চ্যাপ্টারে দেওয়া আছে যে অ্যাডভোকেট বলতে একজন অ্যাডভোকেট বা আইনজীবী যিনি এই আদেশের বিধানের আওতায় প্রণীত তালিকায় অন্তর্ভুক্ত। বার কাউন্সিল মানে এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। বার অ্যাসোসিয়েশন মানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এখানে যেহেতু কোনোটারই আসলে ওরকমভাবে শিরোনাম দেওয়া নেই, তো এই জন্য আমি আমার সুবিধার্থে বা মনে রাখার জন্য আমি হচ্ছে হেডলাইন দিয়ে রেখেছি যেন আমি সহজে মনে রাখতে পারি। তো অনুচ্ছেদ 3-এর হেডলাইনটা দিয়েছিলাম যে বার কাউন্সিল প্রতিষ্ঠা, যেন আমি সহজে মনে রাখতে পারি। এই আদেশের বিধানাবলী মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত হবে।
বার কাউন্সিল এমন একটি আইন সৃষ্ট সংস্থা যা হবে চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে এবং এর একটা সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন এবং ধারণ এবং চুক্তির ক্ষমতা থাকবে এবং এর নামে মামলা করতে পারবে এবং এর বিরুদ্ধেও মামলা করা যাবে। আচ্ছা, তাহলে অনুচ্ছেদ এই 3 আসলে প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ কিভাবে আসতে পারে? আসতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে অনুচ্ছেদ কততে? অ্যান্সার হবে অনুচ্ছেদ 3-এ। বা হচ্ছে যদি বলা যায় যে এই অনুচ্ছেদের বৈশিষ্ট্য কোথায় আছে, এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য যদি আপনি প্রশ্নে আসে তাহলে সেটা আপনি হচ্ছে বলতে পারেন। এখানে আমি মনে রাখার সুবিধাতে বৈশিষ্ট্য পাশে লিখে রেখেছি এবং এখানে আর বৈশিষ্ট্য হিসেবে যে কোনো এখান থেকে আইন সৃষ্ট প্রতিষ্ঠান হতে পারে, চিরস্থায়ী উত্তরাধিকারী হতে পারে, সাধারণ সিলমোহরের কথা বলা থাকতে পারে, এই যে স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জনের কথা বলা থাকতে পারে, ধারণ এবং চুক্তির ক্ষমতা, তবে এর নামে মামলা করা যায় কিনা বা সেও কারো বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা এই বিষয়গুলো আসতে পারে, যে কোনো একটা অপশন থাকতে পারে। এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি বৈশিষ্ট্যগুলো লিখতে চান তাহলে এই পুরো অনুচ্ছেদ যদি আপনি লিখে ফেলতে পারেন তাহলে আপনি এর মধ্যে কভার হয়ে যাবে। তার মানে হচ্ছে লিখিত পরীক্ষায় বৈশিষ্ট্য থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে অনুচ্ছেদ 3 দিলে আপনার সেই প্রশ্নটা কভার হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে অনুচ্ছেদ 4। অনুচ্ছেদ 4-এর আমি শিরোনাম দিয়েছিলাম যে বার কাউন্সিলের পদের মেয়াদ, আসলে পদের মেয়াদ কতদিন থাকে? সেটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী 1 জুলাই থেকে 3 বছর পর্যন্ত বার কাউন্সিলের মেয়াদ থাকবে, অর্থাৎ বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছর। বার কাউন্সিলের মেয়াদ শেষে বার কাউন্সিলের সদস্যগণ অফিস ধারণের যোগ্যতা হারাবেন। আচ্ছা, এখানে এমসিকিউতে একটা প্রশ্ন আসতে পারে যে শেষ কর্মদিবস কবে? শেষ কর্মদিবস হচ্ছে 30শে জুন। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে শেষ কর্মদিবস 30শে জুন, মেয়াদ হচ্ছে 3 বছর। আচ্ছা, কিন্তু বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্যদের মেয়াদ থাকবে 1 বছর। প্রতিটা জেলায় যে বার অ্যাসোসিয়েশন থাকে তাদের সদস্যদের মেয়াদ থাকবে 1 বছর। আর যে বার কাউন্সিল আছে ঢাকায়, বার কাউন্সিল পদের মেয়াদ হচ্ছে 3 বছর, কিন্তু প্রত্যেক জেলায় যে বার অ্যাসোসিয়েশন থাকবে সেই সদস্যদের মেয়াদ থাকবে 1 বছর। সুতরাং পড়াশোনা একটু খেয়াল করে পড়তে হবে এবং পরীক্ষায় তাড়াহুড়ো করে প্রশ্ন এমসিকিউ বৃত্ত ভরাট করার ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আসলে বার অ্যাসোসিয়েশনের কথা বলা আছে নাকি বার কাউন্সিলে পদের মেয়াদের কথা বলা হয়েছে, এই বিষয়টা একটু খেয়াল রেখে তারপরে বৃত্ত ভরাট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অনুচ্ছেদ 5। এখানে বলছে বার কাউন্সিলের গঠন। এখানে যেহেতু সরাসরি গঠনের কথা বলা আছে এই জন্য আমি আলাদা করে শিরোনাম দিইনি। আচ্ছা, বার কাউন্সিলের গঠন। মোট সদস্য হচ্ছে 15 জন। সদস্যরা হলেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সমগ্র বাংলাদেশে আইনজীবীদের মধ্য থেকে নির্বাচিত 7 জন সদস্য এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত 7 জন। অতএব নির্বাচিত সদস্য হচ্ছে 14 জন এবং পদাধিকার বলে হচ্ছে 1 জন, সহ মোট 15 জন। সরকার গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সকল বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টি আঞ্চলিক ভাবে বিভক্ত করতে পারেন, যেটা হচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা। আমরা যখন পরবর্তীতে যাব সেখানে আমরা দেখব আসলে সেভাবে ভোটাভুটিটা কিভাবে হয় বা একজন সদস্য কতটি ভোট দিতে পারবে সেটা আমরা দেখব। আচ্ছা, এইটা মূলত বলা আছে বিধি 4-এর 1-এ বলা আছে। একটা স্পেসিফিক একটা এমসিকিউ পরীক্ষাতে আসছিল যেটা কতটা বলা আছে, এই জন্য যেহেতু স্পেসিফিক এসেছিল এই জন্য আমি লিখে রেখেছিলাম এই বিধি 1-এর কথাটা। আর এই যে 7টি ভাগে বিভক্ত, এটি 7টি অঞ্চলে বিভক্ত। অপশনে হচ্ছে 7টি অঞ্চলও থাকতে পারে, আবার 7টি ভাগে বিভক্ত, দুইটাই থাকতে পারে। তো প্রশ্নে যেভাবেই অপশন দেওয়া থাকুক না কেন আপনারা হচ্ছে 7টি ভাগ অথবা 7টি অঞ্চল এই বিষয়টা মনে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেট প্রজ্ঞাপনটা কে করবে? ম্যাক্সিমাম সময় আসলে ম্যাক্সিমাম না, সবসময় আসলে সরকারি গেজেট প্রজ্ঞাপন করে। তারপর হচ্ছে এটা আপনি জেনে রাখবেন যে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে বিভক্ত করেন। এটাকে হচ্ছে বার কাউন্সিল সেটাকে বিভক্ত করে না, সেটা সরকার বিভক্ত করে। আচ্ছা, এই অনুচ্ছেদ 5-এর অধীনে বিধি 91 এবং অনুচ্ছেদ 12-এর সাথে এটা সামঞ্জস্য আছে বা মিল আছে। তো যে অনুচ্ছেদ এবং গুলো আর্টিকেল এবং হচ্ছে রুলসগুলো রেলিভেন্ট সেগুলো যদি আপনি পাশাপাশি একসাথে পড়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য মনে রাখতে সুবিধা হবে এবং লিখিত পরীক্ষার জন্য আপনি কিভাবে লিখতে পারেন সেটাও আপনার জন্য খুব সুবিধা হবে। এটা অধ্যায় পার্ট টু পার্ট বিস্তারিত আলোচনা করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।